গল্প শুনছেন কাকন বাসু প্ল্যাটফর্মে। শ্রেষ্ঠ লেখকদের বাছাই গল্পে আজকে শুনবেন হেমন্ত গোধূলি। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হেমন্ত গোধূলি। প্রথম দেখা কামারকুণ্ডু স্টেশনের প্ল্যাটফর্মে। দুটো লাইন মিশেছে এখানে। নিচে দিয়ে হাওড়া বর্ধমান কর, উপরে উঁচু বাঁধ দিয়ে একটা পুল হয়ে তারকেশ্বর ব্রাঞ্চ। জংশন স্টেশন, তবে দুটো লাইনের কোনোটাতেই তেমন ভিড় থাকে না। মধ্যে কামারকুণ্ডু। দুটো রেল লাইন ছাড়া আরও একটা টানা রাস্তা আছে। প্ল্যাটফর্ম থেকে একটু সরেই গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড। তিনটেতে মিশে স্টেশন কেন্দ্র করে খানিকটা জায়গা একটু জমকে দিয়ে আবার চারদিকের উন্মুক্ত মাঠের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে। হেমন্তর বিকাল, সূর্যাস্ত হওয়ার আগেই আকাশে সন্ধ্যার বিষণ্ণতা এসে পড়েছে কিছু কিছু। অল্প একটু আগে একেবারে তিনখানা গাড়ি এসে তিন দিকে বেরিয়ে গেল। ওপরের লাইনে দুটো, নিচে হাওড়া বর্ধমান একটা। স্টেশনটা হঠাৎ একটু বেশি রকম গমগমে হয়ে ওঠে। অপেক্ষামান যাত্রীদের প্রায় সব কজনই তিনটে গাড়িতে বেরিয়ে যাওয়ায় তেমনি হঠাৎ আরও বেশি রকম নিঝুম হয়ে পড়ল। সঞ্জয় নেমেছে উপরের একটা গাড়ি থেকেই, অর্থাৎ তারকেশ্বর লাইনের। 2 স্টেশন আগে হরিপাল থেকে আসছে, যাবে হাওড়া বর্ধমানের ডাউন লাইনে ডানকুনিতে। নেমেছে 5:30টায়, ওর গাড়ি 1 ঘন্টা পরে। ওপরের প্ল্যাটফর্মের একটা বেঞ্চিতে গিয়ে বসল সঞ্জয়। খেয়াঘাটের মতো স্টেশনের প্ল্যাটফর্মেরও মনের উপর একটা নিজস্ব প্রভাব বিস্তার করে, বিশেষ করে সময়টা যদি সন্ধ্যা ঘেঁষা হয় আর খেয়ার নৌকা বা গাড়ির থাকে বিলম্ব। কিন্তু প্ল্যাটফর্মে টানা হাওয়ায় বেশ ভালো লাগতে লাগতে মনটা আস্তে আস্তে বিষণ্ণ হয়ে এলো সঞ্জয়ের। দুটো প্ল্যাটফর্মই শূন্য। ওর মনে হলো এ যেন জীবনের সন্ধ্যা। দিনের কাজ সেরে আর সবাই বেশ ঘরে ফিরে গেল, ওই রইল একা পড়ে। বড়ই অসহায় বলে মনে হলো যেন নিজেকে, বড় নিঃসঙ্গ। ওর খেয়ার নৌকার জন্য আবার কতদিন থাকতে হবে পথ চেয়ে। হেমন্ত গোধূলির ব্যথাতুর সুর ও পরিবেশে না এসেই পারে না। অনেকক্ষণ ধরে তার মধ্যে ডুবে রইল সঞ্জয়। একসময় একটি ছোট্ট যাত্রীদলের অনুচ্চ কোলাহলে একটা চটকা ভেঙে যেতে দেখল। দিনের শেষ চিহ্ন মুছে দিয়ে সূর্য পশ্চিম দিগন্তরেখার নিচে বিলীন প্রায়। হাতঘড়িটা দেখে নিয়ে উঠে পড়ল। ডানকুনিতে নামবে কি সোজাই বেরিয়ে যাবে তখন তাড়াতাড়ি ঠিক করতে না পারায় এই পর্যন্ত টিকিট কিনেছিল। একটা আবার কিনতে হবে, তারপর নিচের লাইনের ডাউন প্ল্যাটফর্মে গিয়ে বসাই ভালো। এবার তাই যদি করতে পারত বলাই ঠিক, তাহলে মনটা অন্যমনস্ক হয়ে এই ভাবটা যেত কেটে। এবং সেই ক্ষেত্রে এই কাহিনীটা সেইভাবে শুরু হয়ে যেভাবে শেষ পর্যন্ত এগিয়ে গেল তার কোনো সম্ভাবনা থাকতো না। ওপর থেকে নেমে আস্তে আস্তে নিচের লাইনের ডাউন প্ল্যাটফর্মে হঠাৎ এক জায়গায় দৃষ্টি পড়ল। সিঁড়ির ধাপে দাঁড়িয়ে পড়ল সঞ্জয়। একটা গাছের চারদিকে গোল করে গাঁথা রাঙা সিমেন্টের বেঞ্চে একটা মহিলা কোলে একটা বোধহয় প্লাস্টিকের বাস্কেট নিয়ে চুপ করে বসে আছে। পাশে জুতো, মোজা, হাফ প্যান্ট, বুট শার্টে ফিটফাট করে সাজানো একটি বছর 8 ছেলে। দৃষ্টি তার হঠাৎ আটকে গেল, তার কারণ প্ল্যাটফর্মটা একেবারে নির্জন। তাহলেও উত্তরপাড়া কি শ্রীরামপুরের প্ল্যাটফর্মে নিশ্চয়ই দৃষ্টি আকর্ষণ করতো না। কিন্তু এই সুদূর মফস্বল স্টেশনে, যেখানে মেয়ে যাত্রী অধিকাংশই নিম্ন শ্রেণীর একরকম রুচিসম্পন্ন গৃহস্থ মহিলার, এইভাবে এমন সময় একা গাড়ির প্রতীক্ষা করা কেমন যেন অস্বাভাবিক বলে বোধ হলো। তার উপর বর্ষীয়সীও নয়। এক নজরেই যেন মনে হলো 25-26-এর বেশি বয়স হবে না। বয়সের দিকে মনটা যেতে সঞ্জয়ের হুঁশ হলো, এইভাবে ওদিকে চেয়ে দাঁড়িয়ে থাকা বেশ শোভন হচ্ছে না। দৃষ্টি ফিরিয়ে এনে নিচের ধাপে পা দিতে থাকে। ছেলেটি হঠাৎ দাঁড়িয়ে উঠল। সঞ্জয়ের মনে হলো মহিলাটাই কিছু বলায় দাঁড়িয়ে উঠেছে ওরই দিকে চেয়ে। সঞ্জয় আর পুলের রাস্তা না ধরে লাইন টপকে এগিয়ে গেল। প্রশ্ন করল, আমায় কিছু বলবে? মেয়েটিও হঠাৎ দাঁড়িয়েছে। সে উত্তর করল, একটু মুশকিলে পড়েছি, আপনি এখানেই থাকেন? না। উত্তরটুকু দিয়ে সঞ্জয় প্রশ্ন করল, মুশকিলটা কি? দৃষ্টি ব্যাকুলভাবে একবার চারিদিকে দিয়ে ঘুরিয়ে এনে মেয়েটি অসহায়ের মতো বলল, কীরকম জায়গা? 3টের সময় একটা গাড়ি ছিল, সেটা মিস করে একেবারে 3.5 ঘন্টা পরে এটাও আবার শুনছি প্রায় লেট থাকে। এমনিই তো সন্ধে হয়ে এলো।
আবার সেইভাবে দৃষ্টিটা বুলিয়ে আনলো চারদিক দিয়ে। কোথায় যাবেন আপনারা? প্রশ্ন করল সঞ্জয়। ডানকুনি। দেখুন না, এইটুকু মাত্র, ঘণ্টাখানেক রাস্তা, অথচ একটা গাড়ি ফেল করে এই ঝাড়া 3.5 ঘন্টা। অনুযোগের সুরে বলেই যাচ্ছিল। সঞ্জয় বাধা দিয়ে বলল, একটা কথা, সেই থেকে একঠায় এইভাবে বসে আছেন? কি করব? এখানে না হয় স্টেশনে, তার চেয়ে এখানে বরং চাটা কিছু খাওয়া হয়নি? তার জন্যে তো ছেলেটি রয়েছে তো সঙ্গে, একটু অপেক্ষা করুন, এক্ষুনি আসছি আমি। প্ল্যাটফর্ম থেকে কয়েক পা গিয়েই গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। কাছাকাছি জায়গাটা একটু একটু করে জমে উঠেছে, সে কথা আগেই বলা হয়েছে। পাশাপাশি 2-3টা খাবারের দোকান রয়েছে। সঞ্জয় একবার স্টেশনটা ঘুরে বেরিয়ে গিয়ে একটা ঠোঙায় করে কিছু খাবার নিয়ে এলো। কাছাকাছি এসে মেয়েটির বিস্মিত চোখের উপর চোখ রেখে বলল, আপনি আপত্তি করবেন জানি, আনতুম না, সময় থাকতো না আপনার। স্টেশনে গিয়ে জানতে পারলাম গাড়িটা লেটই, প্রায় 3 কোয়ার্টার। তাই আবার বাচ্চাটি সঙ্গে রয়েছে কি না? ধরো তো খোকা, চায়ের কথাও বলেছেছি। আমি একটু জলের ব্যবস্থা দেখি। স্টেশন থেকেই ঘটি আর গ্লাস জোগাড় করে জল এনে দেখল এদের খাওয়ার হয়ে গেছে। জল খাওয়া হয়ে গেলে ও দুটো ফেরত দিয়ে চায়ের ভেন্ডারকে সঙ্গে করেই নিয়ে এলো। মাটির ভাঁড়ে পাশাপাশি 2 কাপ বেঞ্চের উপর রেখে দিয়ে মেয়েটি বাস্কেটের মুখ খুলে দাম দেওয়ার জন্য ভ্যানিটি ব্যাগ বের করলো। সঞ্জয় বলল, দাম দিয়ে দিয়েছি। কতই বার? ওর সঙ্গে খাবারের দামটা তো রয়েছে। মেয়েটি অপ্রতিভভাবে হেসে উত্তর করল, তাহলে তো অন্তত ছেলেটির জন্যে যা লেগেছে সেইটুকু বাদ দিন। একটু হাসল মেয়েটিও। আস্তে আস্তে ব্যাগটা আবার বাস্কেটের মধ্যে পুরে দিয়ে ভাঁড়টা তুলে নিয়ে একটু ঘুরে বসলো। একটু দেরি করে পান করা অভ্যাস বোধ হয়। সোজাসুজি ভালো করে দেখবার একটু সময় পেল সঞ্জয়। যদিও দেখবার যেন কিছু নাই, বরং যেইটুকু আছে তাতে মনটা আর উদাস করে। ওপর প্ল্যাটফর্মের সেই ব্যথাতুর ভাবটাই ফিরিয়ে আনলো। পায়ে একটা কালো স্ট্যাম্প শু, কালো সরু ফিতে পাড়ের সাদা শাড়ি, সাদাসিধেভাবেই পরা, একটা সাদা ব্লাউজ, বাঁ হাতে একটি রুলি, ডান হাতটা খালি। এই বর্ণহীন নিরাভরণতার মধ্যে যে করুণ কাহিনীটা রয়েছে ইঙ্গিতের আকারে, সেটা যেন স্পষ্ট হয়ে উঠেছে সীমান্ত রেখায়। সেখানেও সিঁদুর নেই। সেই হেমন্ত গোধূলির সুর, যে সঙ্গে থাকবে তাকে আগেই খেয়াঘাটে বিদায় দিয়ে একলা বসে থাকার। ছেলেটি রয়েছে, কিন্তু সে তো স্মৃতিটাকে স্পষ্ট করে আরও জাগিয়ে রেখেছে সে মর্মন্তুদ সুরটা। চা শেষ হলে ভাঁড়টা ফেলে দিয়ে ঘুরে বসলো মেয়েটি। রুমালে হাত মুখ মুছে বলল, ধন্যবাদ। যদিও অযথা এতখানি পরিশ্রম করে লজ্জাতেই ফেলেছেন। কিছু না, উত্তর করল সঞ্জয়। বলল, সময়টুকু পাওয়া গেল, তাই ভাবলাম ছেলেটি রয়েছে, তা আপনি এসেছিলেন কোথার থেকে এদিকে? অজানা জায়গা আপনার যেন মনে হচ্ছে। অজানাই, উত্তরটা দিয়ে মেয়েটু যেন একটু বিব্রতভাবে বেঞ্চটার দিকের থেকে নিয়ে বলল, কিন্তু আপনি দাঁড়িয়ে রয়েছেন যে? গোল বেঞ্চে একজন অপরিচিতা মেয়ের সঙ্গে বসার অসুবিধা আছে। একেবারে কাছাকাছি বসা যায় না, আবার একটু দূর হয়ে পড়লে দুজনেই মুখ দুদিকে ঘুরে যায়। কথাটা বলে মেয়েটি উঠে দাঁড়াতে যাচ্ছিল। সঞ্জয় বলল, তাতে কি হয়েছে, আপনি উঠবেন না? তখনই আবার মাঝামাঝি একটা ব্যবস্থা করে এগিয়ে অল্প একটু ব্যবধান রেখে তেরছা হয়ে বসে পড়ে বলল, অজানা যে বোঝাই যায় সেটা। কী সূত্রে এসেছিলেন? এভাবে একলাই বলতে হয়। মেয়েটি চোখ তুলে কি একটু ভাবল, যাতে অন্তরে যে সুরটা উঠেছে তার জন্যই সঞ্জয়ের মনে হলো হয়তো নিঃসঙ্গতার কথাটা তোলা ঠিক হয়নি। একটু অপ্রতিভ হয়ে বলল, যদি আপত্তি থাকে তো না হয় থাক। ঘুরে মুখের উপর দৃষ্টি রাখল মেয়েটি। সঞ্জয়ের মনে হলো মন থেকে কিছু একটা মুছে দিয়ে একটু হেসেই বলল, না, আমি ভাবছিলাম আরও তো একলাই আসতে হতো, তাই ঠিকও করেছিলাম। খোকা বললে জিদ ধরেই বসলো সঙ্গে আসবে। রবীন্দ্রনাথের বীরপুরুষ, একটু হেসে মন্তব্য করল সঞ্জয়। তাই অনেকটা না রে খোকা? পদ্মটা নিশ্চয়ই জানে, ও বয়সে প্রায় সব ছেলে মেয়ের মতোই। ধ্যাত, বলে ঘাড় কাত করে একটু হাসল খোকা। মেয়েটি বলল, বীরপুরুষের খানিকটা নিগ্রহ গেল, কিন্তু আমি ভাবছি জিদ করে না এলে এই জনমানবহীন প্ল্যাটফর্মে একলা এই 3 ঘন্টা যে কি করে কাটতো। জায়গাটার উপর যেন আতঙ্ক ধরে গেছে আপনার।
আবার একটু হেসে বলল সঞ্জয়। অস্বীকার করতে পারি না। হেসেই উত্তর দিয়ে মেয়েটি আগেরকার প্রশ্নে এসে পড়ে বসল। আমি এসেছিলাম একটা ইন্টারভিউয়ে। এইখান থেকে মাইল চারেক দূরে একটা গ্রামে। মেয়ে স্কুলের একটা চাকরি হয়তো হয়েও যাবে, কিন্তু মুখপাতেই যা অভিজ্ঞতা। রাস্তাঘাট খারাপ না, সেদিক দিয়ে সুবিধা আছে। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড থেকে অল্পই ভেতরে যেতে হয়, সেটুকুও খারাপ রাস্তা নয়। ট্রেনের অবস্থার কথা বলছি, একটা যদি ছেড়ে গেল, ভালো না লাগে নেবেন না। এরপরে আবার এমন একটা নিস্তব্ধতা এসে গেল যে সঞ্জয়ের মনে হলো এইটুকু বলাও একটু ভুল হয়ে গেছে। আবার ঘরের কাজ ফুরিয়ে না এলে কি কেউ ঘর ছেড়ে বেরোয়? এই সন্ধ্যায় তো ঘরের দ্বীপ জেলে একজনের জন্য প্রতীক্ষাই করার কথা। কতদিন যে করছিল এক সময়, তারই কথা হয়তো মনে করিয়ে দিয়ে আজ পদে পদেই আঘাত দেওয়ার একই দুর্ভাগ্য ওর। ভালো করতেই এসো না। কী করে নিস্তব্ধতাটুকু ভাঙবে ভাবতে গিয়ে আবার হয়তো কি নতুন স্মৃতি জাগিয়ে তুলবে, সেই কথাই ভাবছিল সঞ্জয়। ছেলেটির সঙ্গে আলাপ করে প্রসঙ্গটা বদলেই ফেলতে যাচ্ছে। মেয়েটি আবার দিগ্লগ্ন দৃষ্টি হঠাৎ ঘুরিয়ে এনে একটু সচকিত হয়ে উঠেই বলল, এই দেখুন ভুল, আপনিও আমাদের জন্য আটকে পড়লেন না তো? না, আমিও এই ট্রেনেই যাব। এই ট্রেনেই? স্পষ্ট একটু উল্লসিত হয়ে উঠেছে। প্রশ্ন করল, কোথায় নামবেন? ডানকুনিতেই? ওখানেই থাকি বাড়ি? প্রশ্নটা করে একটু ভ্রু কুঁচকে চেয়ে থেকে বলল, এই জন্যে জিজ্ঞেস করছি, আমারও বাড়ি ওখানেই, কিন্তু কখনো আপনাকে দেখেছি বলে মনে পড়ছে না। সঞ্জয় বলল, বাড়ি নয় আমার ওখানে, আমি থাকি উত্তরপাড়ায়। একটু কাজ আছে, সেরে বাস ধরে চলে যাব। ভালোই হলো, স্বস্তির স্বরেই বলল মেয়েটি। আমারও বাড়ি ঠিক ডানকুনির মধ্যে নয়, একটু ভেতরের দিকেই যেতে হয়, উত্তরপাড়ার বাসেই। বেশ হলো। এরপর আলাপটা একটু ছড়িয়ে পড়ল, খানিকটা করে দুদিকের পরিচয়। ওর বাড়িতে বিধবা পিসিমা বুড়োই হয়ে এসেছেন। একটি ভাই স্কুল ফাইনালে পড়ছে, আর এই খোকা। দৃষ্টি ছেলেটির উপর গিয়ে পড়তে একটি দীর্ঘশ্বাস পড়ল। সঞ্জয় প্রসঙ্গটা তাড়াতাড়ি ঘুরিয়ে খোকাকে নিয়েই পড়ল। নাম কি? খোকার নাম তপন কুমার বসু। বীরপুরুষ হয়ে এসেছে সঙ্গে। পারে রবীন্দ্রনাথের বীরপুরুষ আবৃত্তি করতে? হ্যাঁ পারে খোকা। করুক না আবৃত্তি তাহলে। একেবারেই হলো না। তারপর সংকোচ কাটিয়ে প্রস্তুত হয়েছে খোকা। গাড়ি সার্চলাইট এসে পড়ল। লক্ষ্য করা হয়নি প্ল্যাটফর্মেই ঢুকছে গাড়ি। ডানকুনিতে নেমে একসঙ্গে তিনজনে স্টেশন থেকে বেরিয়ে আধা আধি এসেছে। উত্তরপাড়ার বাসটা টানা হর্ন দিয়ে রেলের গেট পেরিয়ে বেরিয়ে এলো। দাঁড়িয়েই পড়ল মেয়েটি। অসহায়ভাবে সঞ্জয়ের দিকে দৃষ্টি তুলে বলল, যা, আবার সেই কখন? এদিকে রাত হয়ে গেছে। খানিকটা পরেই রাস্তাও তো ভালো নয় যে রিক্সা করে নেব। সে তো চলেই না, একা মেয়ে ছেলে। উত্তর করল সঞ্জয়। একটু ভেবে নিয়ে বলল, আর একটা রিক্সা করে সঙ্গে গেলে কেমন হয়? পরে ওখান থেকে পরের বাস ধরে নেব। কিন্তু আপনার তো কাজ রয়েছে এখানে। কাল এসে সেরে গেলেও হবে। রেলের গেটে কিছুটা দেরি হয়ে গেল। একটা মালগাড়ি এসে পড়েছে আপ লাইনে। পথও মাইলখানিক। একটুও না হয় আসুন না। 1 মিনিট নয় আমাদের বাড়ি। এত খুশি হবেন পিসিমা। কখন এসে পড়বে বাসটা? সঞ্জয় উত্তর বলল। এসেই পড়েছে। হর্নের শব্দের সঙ্গে দুটো হেডলাইট স্পষ্ট হয়ে উঠল। যা, নিরাশ হয়ে বলে উঠল মেয়েটি। একদিন কিন্তু নিশ্চয়ই আসুন। কি উপকার যে করলেন আজ। মোটরের আলো পড়ে চোখ দুটি চিকচিক করে উঠল। বাস থামিয়ে নমস্কার বিনিময় করে উঠে পড়ল সঞ্জয়। সমবেদনাই, কিন্তু হেমন্ত সন্ধ্যায় সুর ধরে এমন গাঢ়ভাবে মনটাকে রাঙিয়ে দিয়েছিল যে মন নিয়ে একটু বিচারে বসতে হলো সঞ্জয়কে। এই জন্য একটা অজানা অনুভূতি। ওই যে সজল চোখে উপকারের কথা, সেইটুকু ধরে কত যে করার আছে, কত যে করা যায়, কত যে করা উচিত, কী বা পেরেছে করতেও। ভয় হয়, বিশ্বাস হয় না নিজেকে। ওই বর্ণহীন সীমান্ত রেখার একটি অলঙ্ঘ মর্যাদা আছে। সমবেদনার ছদ্মবেশে যদি অন্য কিছু তার সামনে গিয়ে দাঁড়ায়, বোঝা যায় কি নিজের মনকে সবসময়। এরপর মাসখানেকের মধ্যে ওই পথ ধরে যাওয়া আসা করল সভয়ে। 3 বার দিন মানেই একদিন সন্ধ্যার মুখে, কিন্তু নামল না। এরপরই ঘটনাস্রোতে যেন আপনিই ওর পথ ঘেঁষে এসে ওকে ভাসিয়ে নিয়ে চলল। ওদের ওখানের মেয়ে স্কুলের সহকারী সম্পাদক শেখর ওর বন্ধু।
একদিন এসে বলল, একটি শিক্ষিকার জায়গা খালি হয়েছে। ওর আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ থাকে তো চেষ্টা করে, গ্র্যাজুয়েট হওয়া চাই। চোখ তুলে ভাসতে একটু বেশি সময় নিতে দেখে বলল, শুধু পরিচিত হলেও চলে? সত্যি অভাবগ্রস্ত অথচ ভালো এই রকম? একটু অনুযোগের সুরে বলল, এবারেও সিনিয়র মেম্বার নীলরতনবাবু তার নিজের ক্যান্ডিডেট বসাতে চান। বাহ, তা কেন হবে? খাস জমিদারি নাকি? স্রোত যেন দুদিক থেকে চাপ দিয়ে এগিয়ে নিয়ে চলল সঞ্জয়কে। বলল, আছে, ঠিক যেমন চাইছি সেরকমই। সেই দিনই বিকালে মেয়েটির বাড়ি গিয়ে উপস্থিত হলো। রাস্তার ধারেই তপনের সঙ্গে দেখা। খেলা করছিল, ছুটে এসে বলল, কই এলেন না তো আর? এই তো এসেছি। ওদের মতোই একটু রসিকতা করল হেসে সঞ্জয়। প্রশ্ন করল, সবাই আছেন বাড়িতে? হ্যাঁ, এগিয়ে গিয়ে যেতে যেতে বলল তপন। জয়া পিসি এইমাত্র স্কুল থেকে এলেন। কে জয়া পিসি? দাঁড়িয়ে পড়ল সঞ্জয়। বাহ, সেদিন একসঙ্গে এলাম সবাই, ভুলে গেলে? তোমার মা নয়? কি প্রশ্ন করছে যেন হুঁশই নেই সঞ্জয়ের। মা কি করে হবেন? কৌতুকের আর অন্ত পাচ্ছে না তপন। পিসির উপর একটু জোর দিয়ে বলল, পিসিমা তো? কে রে তপু? বলে দরজার কাছে এগিয়ে এলো জয়া। হঠাৎ আনন্দের বিস্ময়ে চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠছে। অনুযোগ করে বলল, বাহ, খুব এলেন তো। সেদিনের সাজ পিসিমার কাছে নিয়ে গিয়ে পরিচয় করে দিল। সেদিন যার কথা বলেছিল, যিনি না এসে পড়লে যে কি আতান্তরে পড়তে হতো। আমি এলাম বলে বলে চলে গেল। আনন্দে চাপা উত্তেজনার একটু একটু কাঁপছে। সব সেকেলে বর্ষীয়সীর মতো পিসিমারও বলার অভ্যাস আছে। প্রশ্ন করতে হলো না, আপনি সব বলে গেলেন। পরিবার কাহিনী, বিশেষ করে ভাইঝিকে কেন্দ্র করে। বড় ভালো মেয়ে, বড় বুদ্ধিমতী, বিএ পাস করে এমএই পড়বে ঠিক করেছে। এই সময় হঠাৎ বিধি বাম হলেন। নিজে পড়বে কি কোনো রকমে কাজল আর তপুকে পড়ানোই একটা সমস্যা হয়ে দাঁড়ালো। অবাঞ্ছনীয় প্রশ্নটা এসে পড়তে সঞ্জয় নিজেই অন্য প্রশ্ন তুলে চাপা দিতে যাচ্ছিল। জয়া এসে পড়ল। শুধু স্কুলের সাজ বদলেই নয়, একটা ট্রেতে করে চা জলখাবারও সাজিয়ে নিয়ে। একটু অনুযোগের সুরেই বলল, ওকে আর সেসব শেখানো কেন পিসিমা? মনে করে এতদিন পরে যদি বা একবার এলেন। স্কুলের সাজ বদলে এসেছে, কিন্তু প্রায় সেই রকমই। পিসিমা অনুযোগের সঙ্গে বললেন, সঞ্জয়কে সাক্ষী মেনে। বলি কি সাধ করে বাবা, নিজের দিকেও তো একটু চাইতে হয়। এই বয়সে সব স্বাদ আহ্লাদ খুইয়ে। এবারেও তাড়াতাড়ি চাপা দিয়ে দিল সঞ্জয়। এবার তার আসার উদ্দেশ্যটা এনে ফেলে। জয়াকে আগে শোনাবে বলে রেখে দিয়েছিল। চাকরিটা হয়ে যেতে যাওয়া আসা মেলামেশাটা স্বভাবতই গেল বেড়ে। একটি কৃতজ্ঞ পরিবার নিবিড়ভাবেই ওকে আপন করে নিতে তৎপর হয়ে উঠল। এই কাহিনী নোটে গাছটি এইখানেই মুড়িয়ে যাওয়ার কথা, কিন্তু তা পারল না। হয়তো সম্ভবই ছিল না হওয়া। সঞ্জয় ছিল না সেদিন সন্ধ্যায় কামারকুণ্ডুর প্ল্যাটফর্মে ঘনিয়ে আসা সেই অহেতুক সুরটুকুর জন্য, যেটা সদ্যই মূর্তি পেল জয়া তপনের মধ্যে। একটু যে ভুল ভাঙল, তপন জয়ার ছেলে নয়, অতীত স্মৃতির শেষ অবলম্বন নয়, ভাইপো। এতে সেই ব্যথার পুরবিতে কী যেন পরিবর্তন এনে দিতে পারল না যে তার কারণ জয়ার জীবনের যা মূল ট্র্যাজেডি, সেটা তো যেমনকার তেমনিই থেকে গেল। কটা মাস কেটে গেল। যেটা সমবেদনায় হয়েছিল শুরু, সেটা মনের অজ্ঞাত কন্দরে কী রূপ নিচ্ছে পরিচয় আর অন্তরজ্ঞতার অনুকূল বায়ু পেয়ে ঠিক বুঝতে পারল না সঞ্জয়। শুধু একটা ইচ্ছা ওর ভালো করার, ওর ললাট থেকে চিন্তার ছায়া মিটিয়ে দেওয়ার একটা দুর্বার বাসনা যেন পাগল করে দিতে লাগলো সঞ্জয়কে। দিনই তার জন্য যে কোনো আত্মত্যাগ যেন অপর্যাপ্তই মনে হয়। কাজটা ভালো, ছোট পরিবারটি সুখী, জয়াও। যদিও জয়াকে বাহ্যত কবে অসুখী দেখেছে তাও মনে পড়ে না। তবু ওরই মনের অতৃপ্তি কেন যে ছড়িয়ে থাকতে দেখে জয়ার মুখে, বুঝে উঠতে পারে না সঞ্জয়। তারপর একদিন বুঝল, হয়তো শিউরে উঠেই থাকবে প্রথমটা। সঞ্জয় ছেড়ে দিল আর ওদিকে যাওয়া প্রায় মাস 2। তাতে ফল এইটুকুই হলো, দেহটাকে সরিয়ে নিয়ে মনটার একমাত্র আশ্রয় হয়ে উঠল জয়াদের ছায়াচ্ছিন্ন নিলয়টুকু। হাসি খুশির সব ছবিগুলি প্রায় মুছে। কি করে বুঝতে পারে না, শুধু একটি ছবি দৃষ্টির সামনে স্পষ্ট হয়ে ওঠে, সেই প্রথম দিনের ছবি। সামনের বেঞ্চটিতে
দিন শেষের মলিন আলোয় নিজের নিঃসঙ্গতা নিয়ে আছে বসে জয়া। এবার উল্টো স্রোত বইল। আর একখানা মন নিয়ে বিচারে বসল সঞ্চয়। তাতে একটা জিনিস আবিষ্কার করল, ও যদি চরম আত্মোৎসর্গই করতে চায় জয়াকে সুখী করার জন্য, তার পথ তো রয়েছে খোলা। অবশ্য জয়া যদি রাজি হয়। জানে যুগটা একেবারে প্রতিকূল না হলেও এখনও খানিকটা লোকলজ্জা, খানিকটা সমাজ ভয় আছেই। উপায় নেই বলেই আর ভয় নেই, তাতেই ওর আত্মত্যাগ আর মহিয়ান হয়ে উঠবে। তপন যে জয়ার সন্তান নয়, এতে পথ খানিকটা সুগমও হয়েছে। 2 মাস পরে আবার একদিন গিয়ে উঠল। পরিস্থিতিটা ছিল বেশ অনুকূল। রবিবার, একটা ম্যাচ দেখতে কাজল আর তপন গেছে ডানকুনিতে বেরিয়ে। জয়া মুখ ভার করেই অভ্যর্থনা করল। পড়ল মনে সঞ্জয়দা? আজ ঠিক 1 মাস 27 দিন পরে এলেন। আশা করেছিলাম কাজল গিয়ে একদিন খোঁজ নিয়ে আসবে। একটা উত্তর দিল সঞ্জয়। তৈয়ের ছিল, তবে মুখ ভারটুকু ভালোই লাগলো। দিন গোনাটুকু আরও ভালো। ঠিক করে নিল আজই বলবার দিন, নইলে আর হবে না। চা জলখাবার খেয়ে পিসিমার সঙ্গে খানিকটা গল্প করে ওরা দুজনে ঘাটে গিয়ে বসল। একটা মাঝারি আকারের খিড়কির পুকুর আছে, বাঁধানো ঘাট। কাজল তপন থাকলে 4 জনে বসে গল্প সল্প করত। দেরি করল না সঞ্জয়। বুকটা দুরুদুরু করছে। নিতান্তই এক আধটা এদিক ওদিক কথা শেষ করে বলল, 1 মাস 27 দিনের কথা বলল সঞ্জয়। কিন্তু আর হয়তো একেবারেই না আসতে পারি। কেন? উদ্বিগ্ন হয়ে উঠে একেবারে কয়েকটা প্রশ্ন করে বসল। বাইরে চলে যাচ্ছেন কোথাও? ভালো লাগে না এখানটা? আমাদের কিছু দোষ ত্রুটি হয়ে গেছে সঞ্জয়দা? একটু চুপ করে রইল সঞ্জয়। বুকের দুরুদুরুটা বেড়ে গেছে। তারপর ঢোক গিলে বলল, পিসিমা কি তোমায় খুব সেকেলে জয়া? হঠাৎ সে কথা? আজ একটা কথা বলতে এসেছি তাঁকে। তিনি রাজি না হলে আমার এখানে আর আসা সত্যই বন্ধ করতে হবে। অবশ্য তার আগে তোমার মত। তোমায় নিয়ে তো কথা। চুপ করে রইল জয়া মাথা হেঁট করে। যে দিন গোনে তার বুঝতে দেরি হবে কেন? তার বুকও যে দুরুদুরু করে ওঠে। চুপ করেই বলে একটু তারপর লজ্জার দিকটা এড়িয়ে প্রশ্নের আকারেই একটা বেশ মাঝামাঝি উত্তর গড়ে দিল। বলল, সব কিছুই তো তাঁর উপর নির্ভর করে। কি বলবেন না? বলবেন আমি কি করে জানবো? হেসে জিজ্ঞাসা করল। কিন্তু হঠাৎ একেলে কি সেকেলে একথা জিজ্ঞেস করলেন যে? কি করে কোন ভাষায় বলবে যেন ভেবে উঠতে পারছে না সঞ্জয়। কিন্তু লগ্নটা আজ এত সদয় হয়েই এসেছে যে বলে দিয়ে নিজের অদৃষ্ট পরীক্ষা না করলেও তো নয়। ভেঙে ভেঙে যেতে লাগলো কথাগুলো। আমি বলছিলাম জয়া, তোমার সিঁড়িতে সিঁদুর। মানে তাহলে আমি যে আশঙ্কা করেছিলাম। অবাক হয়ে মুখের দিকে চেয়ে আছে জয়া। কৌতুক লজ্জাটাকেও যেন ঠেলে সরিয়ে দিয়েছে। একটু চেয়ে থেকে বলল, কি আপনার আশঙ্কা কি করে জানব? কিন্তু কিছু না হলে সিঁদুর যে আসবে কোথা থেকে তাও তো। বলতে বলতেই দুহাতে মুখ ঢেকে খিলখিল করে হেসে লুটিয়ে পড়ল। সবচেয়ে হাসির কথাটা কিন্তু সঞ্জয়ের কাছে রয়ে গেল। ওর এক সময় মনে হয় হাসিও পায় বই কি তাতে, যে জয়াকে পাওয়ার মধ্যে কোথায় যেন একটা খুঁত থেকে গেল। যেন যথেষ্ট করা হলো না ওকে পেতে, যেন চরম আত্মত্যাগ করে উপযুক্ত মূল্য দেওয়া হলো না, যেন যেমন আশা করেছিলাম ঠিক আশঙ্কাই, কুমারী না হয়ে জয়া যদি বিধবা হতো তো আফসোস আর কিছুই থাকতো না। শ্রেষ্ঠ লেখকদের বাছাই গল্পের আজ শুনলেন হেমন্ত গোধূলি, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম গল্প শুনতে হলে আগের ভিডিওর জন্য অপেক্ষা করবেন।